শুরু হয়ে গেছে অলরেডি মকর সংক্রান্তির পূর্ণ স্নান। इतनी भीड़ है कि हम क्या बता नहीं सकते। आगे बढ़ते हैं आप लोग। बेर करो, जाते पैसेंजर हो गए, बेर करो। টিকিটের জন্য মহাযুদ্ধ করতে হলো, মানে নদীর এই পার থেকেই এই পরিমাণে কিন্তু লাইন লেগেছে। আমি এখন আছি ছোট্ট একটা জাহাজে, আর এটাই হলো গঙ্গাসাগর মেলার প্রথম দিনের ভিড়। কিভাবে সবাই হুড়মুড়িয়ে সব বেরোচ্ছে বাসে ওঠার জন্য, কিভাবে মারামারি হুড়োহুড়ি হচ্ছে দেখছেন এখানে। সমুদ্র তটে এরকম খোলা জায়গার মধ্যে সব মানুষ কিভাবে ঘুমোচ্ছে, সব চাদর কম্বল সব মুড়ি দিয়ে। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন। এখন ঘড়ি কাটায় রাত্রি 2:34, আর এখনের যে টেম্পারেচার মাত্র 13 ডিগ্রি। আমি শুরু করছি আমার রেলওয়ে শহর পাঁশকুড়া জাংশন থেকে আজকে গঙ্গাসাগর ভ্রমণ। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর নাকি একবার, কিন্তু আমার গঙ্গাসাগর তো এখন প্রতি বছর হয়ে যাচ্ছে যেদিন থেকে ব্লগিংয়ের লাইনে এসেছি। আগের বছরও গিয়েছিলাম, এই বছরও যাচ্ছি, কিন্তু এই বছর টার্গেট আছে গঙ্গাসাগরে একদম প্রথম দিনে যাওয়া, মানে প্রথম স্নানের ডেটে। আমি ধরছি পাঁশকুড়া জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 2:45 হাওড়াগামী লোকাল। এই লোকালে করে আমি হাওড়া জাংশনে ভোর 4:45 পৌঁছাবো। তারপর ওখান থেকে খুব তাড়াতাড়ি রওনা হয়ে যাবো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজকের ব্লগটা যেহেতু একদিনের মধ্যেই আপলোড করব, সেই জন্য আজকের ব্লগের মধ্যে কিন্তু নো এডিট, যা থাকবে একদম সোজা সিম্পল। लोकल 5 नंबर प्लेटफॉर्म से रिजर्व है। এখন ঘড়ি কাটায় ভোর 5:20। এত পরিমাণে লেট করে দিয়েছে না, সীমার বাইরে। আমি ভেবেছিলাম 5:20 যে শিয়ালদা থেকে যে লোকালটা আছে সেই লোকালটা ধরে আমি যাব, কিন্তু ওই লোকালটা ধরতে পারলাম না। তার সাথে 5:45 যে একটা লোকাল আছে সেই লোকালটাও ধরতে পারবো না। হাওড়া স্টেশনে অন্যান্য দিনও ভিড় হয় ঠিকই, কিন্তু আজকে না এই গঙ্গাসাগর মেলার জন্য এত পরিমাণে মানুষের ভিড় আজকে। আর এখনের যে টেম্পারেচার সেটা মোবাইলে চেক করছিলাম, এখন 12 ডিগ্রি চলছে সকালের এই সময়। আজকে আমি জীবনে এই প্রথমবার দেখলাম যে হাওড়া ব্রিজের সামনে এইরকম পরিমাণে মানুষের ভিড়। এই জায়গায় কিন্তু অন্যান্য দিন একটা মানুষও থাকে না, সব বাসে যাওয়ার জন্য লাইন দিয়েছে এখানে। প্রত্যেকটা বাসের মধ্যে আজকে ভিড় দেখুন মারাত্মক পরিমাণে, ভেতরে মানুষের মাথা গোনা যাচ্ছে না। পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। বাসে আস্তে আস্তে বাসে যে এত ভিড় না, কোনো রকমে বসার জন্য একটা জায়গা করে সিট পেয়েছিলাম। একটা জিনিস ভালো হয়েছে, এখন গঙ্গাসাগর উপলক্ষে অনেকগুলো গঙ্গাসাগর স্পেশাল ট্রেন না চালু করে দিয়েছে। সকাল 6:15 একটা ট্রেন আছে, এই ট্রেনটা আমি ধরে নেবো এখন। যে ট্রেনটা মোটামুটি 8:18 পৌঁছে দেবে আমাকে কাকদ্বীপ স্টেশনে। এই হচ্ছে সকালবেলার সময় শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরেটা, কিন্তু ভেতরে পৌঁছে গেলে মাহলটাই পুরো পাল্টে যাবে। এইবারে শিয়ালদা স্টেশনের ভেতরে ভিড়ের পরিমাণটা দেখুন। আর এই যেখানে দিয়েছে গঙ্গাসাগর মেলা স্পেশাল 6:15 15 নম্বর প্ল্যাটফর্মে। আর 15 নম্বর প্ল্যাটফর্ম মানেই জানেন শিয়ালদার সাউথ লাইন। এই যে এটাই হলো শিয়ালদার সাউথ সেকশন। গঙ্গাসাগর মেলার জন্য পুরো সিস্টেমটাই আজকে পুরো পাল্টে দিয়েছে। আমি প্রথমে 15 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে গিয়েছিলাম, তারপর দেখছি একজন করে সবাইকে বাইরে বার করে দিয়েছে। মানে বাইরে থেকে লাইন ঘুরিয়ে এইরকম ভিড় দেখেছেন তো, মানে সামনে হচ্ছে গেট ব্লক করে দিয়েছে। ওই গেট খুললে তারপর এক এক করে সবাই যেতে পারবে। মারাত্মক পরিমাণে ভিড়। এর আগের বারও গিয়েছিলাম আগের বছর, কিন্তু এইরকম পরিমাণে মানে এত ভিড়, এইরকমভাবে গেট ব্লক এইসব সিস্টেম কিন্তু দেখিনি। আপনাদেরকে একবার দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, আপনারা দেখুন খালি যে অন্যান্য বছরের তুলনায় এই বছরে কতটা তফাৎ। আসলে ব্যাপারটা হচ্ছে যে আগের বছর প্রয়াগরাজে কুম্ভ মেলা ছিল, মহাকুম্ভ মেলা, যার জন্য এই গঙ্গাসাগরের রুটে মানুষের ভিড় কিন্তু খুবই কম ছিল। কিন্তু এই বছর বুঝতেই পারছেন যত মানুষের ভিড় সব গঙ্গাসাগরের দিকে। ভাগ্যিস লাফালাফি করে ট্রেনের মধ্যে প্রবেশ করে সিট পেয়ে গেছি, তা না হলে 2 ঘন্টা জার্নি যেভাবে যেতে হতো না। এইদিকে দেখছেন কত মানুষ সব দাঁড়িয়ে আছে, মানে শিয়ালদহ স্টেশনে পুরো ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। পরবর্তী স্টেশনে মানুষজন কীভাবে উঠবে এই ট্রেনে সেটাই বুঝতে পারছি না। আর অ্যাপে আস্তে আস্তে আমি চেক করছিলাম, সকাল 6:15 পর একদম 10:45 রয়েছে কাকদ্বীপ শিয়ালদহ হচ্ছে স্পেশাল একটা আর কি। কিন্তু এখানে এসে একটা দেখলাম প্রত্যেক 40 থেকে 45 মিনিটের মধ্যে বলছে একটা করে নাকি ট্রেন দেওয়া হচ্ছে গঙ্গাসাগর মেলার জন্য, মানে স্পেশাল ট্রেন যেগুলো। আর অলরেডি আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে। এখন ঘড়ি কাটায় 8:59।
এত ভিড় এখন আমরা এসে পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে, মানে 9টার আশেপাশে সময় ছিল, একদম রাইট টাইমে পৌঁছে গেছে। কিন্তু এই জায়গা থেকে ট্রেন থেকে যে বাইরে নেমে কিছু খাওয়া দাওয়া করবো, একটু বাথরুমে যাবো, সেই উপায় একদমই নেই। ভিড় দেখতে পাচ্ছেন তো কীরকম। এখানে খাবার দাবার যা কিছু সব হচ্ছে ট্রেনের ভেতরে আসছে, তো এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে হবে আমাদের। ট্রেনের মধ্যে বাদাম বিক্রি হচ্ছে, এখানে নিয়েছি আমি 20 টাকার বাদাম। দেখুন ছোট্ট একটা টঙাতে, মানে কিভাবে দিচ্ছে সেটাও বুঝতে পারছি না। ট্রেনের সিটের ভেতরে বসে এখান থেকে আমরা নিচ্ছি লালুপুলুর দাম হচ্ছে 20 টাকা করে 100 গ্রাম। এইরকম ট্রেন জার্নি অমিতদা কি বলো, একমাত্র এই লাইনে আসলেই দেখতে পাওয়া যায়, তাই তো? একদম মোটামুটি ভালোই হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, জলও পেয়ে যাচ্ছি, সব পেয়ে যাচ্ছি, খালি বাথরুমটার অসুবিধে। ওটার জন্য একটা বোতল ক্যারি করতে হবে এই ট্রেনে করে জার্নি করলে, নাকি বলো? একদম পাবলিকে নামতেই দিল না, নিচে নামা গেল না। কাকদ্বীপ স্টেশনের অবস্থা দেখছেন তো, কি পরিমাণে মারাত্মক ভিড়। বাইরে গিয়ে ওখান থেকে গাড়ি পাবো কিনা আমরা যাওয়ার জন্য, সেটাই এখন টেনশন সব থেকে। गंगासागर आने वाले यात्री संतोष कृपया वो आगे बढ़ते रहे, प्लेटफॉर्म पे भीड़ ना करें, आगे बढ़ते रहे आप लोग। আজকের দিনটার জন্য একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে এসে, এখানে পুরো প্ল্যাটফর্ম জুড়ে, এমনকি প্ল্যাটফর্মের বাইরেও এখানে প্রচুর পুলিশের ফোর্স রয়েছে, যারা কাউকে দাঁড়াতে দিচ্ছে না, মানে যাতে বেশি ভিড় গ্যাদারিং না হয়। তো এই জিনিসটা কিন্তু খুবই একটা ভালো, এটা অবশ্যই কিন্তু করার দরকার আছে। স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা আমি চিনতেই পারছি না। আগের বছর যখন এসেছিলাম তখন ছিল একরকম, এখন আসছি এখন একদম আলাদা রকম। মনে হচ্ছে না কোনো দিক থেকে যে আমরা গঙ্গাসাগর মেলায় যাচ্ছি, মনে হচ্ছে কোনো কুম্ভমেলার দিকে যাচ্ছি আমরা। স্টেশন থেকে বেরিয়ে এসে এখন আমরা এই জায়গাটায় চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাবেন একটা ব্রিজ আছে এখানে বাম দিকে, এই ব্রিজের নিচে দিকে অটো পাওয়া যায়, এইদিকে অটো টোটো ব্যবস্থা আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যেখানে অ্যানাউন্স করছে এই জায়গা থেকে টিকিট কাটতে হচ্ছে। চলো টোটোগুলো বের করো, যাদের প্যাসেঞ্জার হয়ে গেছে বের করো। এই যে মঞ্চ আছে দেখতে পাচ্ছেন, এরই ঠিক ডান দিক থেকে টোটো ধরতে হবে, এই ব্রিজটার নিচে থেকে। দুটো দেবেন, দুটো। টিকিটের জন্য মহাযুদ্ধ করতে হলো, দেখতে পাচ্ছেন কি এখন ঘাম ঝরছে। দুটো টিকিটের জন্য জাস্ট 80 টাকা করে নিয়েছে এক একটা টিকিটে। আচ্ছা, আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এই যে টিকিটটা নেওয়া হচ্ছে না, ওখানে এত চিৎকার করছে যার জন্য বুঝতেই পারছি না এটা টোটোর টিকিট না ভেসেলের টিকিট। টিকিটে লেখা আছে এটা হচ্ছে ভেসেলের টিকিটের প্রাইস, তো ওখানে বুঝতে পারছিলাম না। তো এখানে আমরা চলে আসছি এই জায়গাতে, এখান থেকে সব কন্টিনিউ টোটোগুলো সব যাওয়া আসা করছে, মানে এখান থেকে আমাদের টোটোর জন্য টিকিট কাটতে হবে। তো যাই হোক ভালোই হয়েছে, ওখানে ভেসেলের ঘাটে গিয়ে ওখানে টিকিট কাটার ঝামেলা মারাত্মক। আগের বছর আমি এখানে এসে দেখেছিলাম, তো এখান থেকে টিকিটটা পেয়ে গেলাম। চলুন টোটোতে উঠে পড়া যাক, তারপর টোটোতে কত নিচ্ছে সেটা বলবো আপনাদের। এই টিকিটের মধ্যে কিন্তু লেখা রয়েছে দেখুন, একদিকে আপ এবং একদিকে ডাউন, মানে ভেসেলে যাওয়া এবং আসা টিকিট মিলিয়ে 80 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে টোটোর এত লাইন লেগে গেছে, আমার মনে হচ্ছে আজকের জন্য পুরো কাকদ্বীপের যত টোটো ছিল সব বুক করে নেওয়া হয়েছে। ট্রেন থেকে বেরিয়ে রীতিমতো 30 মিনিট ধরে যুদ্ধ করতে হলো এক প্রকার। এখানে টিকিট নেওয়া, তার সাথে টোটোতে ওঠা এবং টোটোর যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া, মানে বছরে একবার এখানে যেমন আসা হচ্ছে না, তেমনি এই যে স্মৃতিটা সেটা সারা বছর মনে রাখবে। এখানে বেশ কিছু মানুষজন আছে দেখতে পাচ্ছেন, যারা খুব সম্ভব আমাদের স্টেটের বাইরে থেকে আসছে, সবাই পায়ে হেঁটে যাচ্ছে। তো এত দূর রাস্তা কীভাবে পায়ে হেঁটে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কত কিলোমিটার হবে দাদা এখান থেকে? 4 কিলোমিটার। 4 কিলোমিটার দুপুরের এই সময় 4 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া মুখের কথা নয়। আর এখন শীতের সময় হলেও কিন্তু ঠান্ডার লেস কিন্তু একটুও নেই, মারাত্মক পরিমাণে গরম লাগছে দুপুরের এই সময়। চাচি চলো লগে ধাক্কা লাগা দেখে। একটা জিনিস বুঝলাম, গঙ্গাসাগর মেলার এই প্রথম ডেটে আসলে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হয়। এখন আমরা এই জায়গাতে আসলাম টোটো থেকে নেমে অল্প কিছু দূর হেঁটে, টোটোতে করে আমাদের রাস্তায় খরচ হয়েছে একজনে 30 টাকা করে। আর এই জায়গাতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, এইদিকে চলে যাচ্ছে ঘাটের দিকে। আর এই যে ঘাটের নাম, তার নাম হচ্ছে লট নাম্বার 8। এখানে অনেকগুলো ঘাট আছে, যে ঘাটে আমরা পৌঁছে ওখান থেকে আমরা ক্রস করে আমরা চলে যাবো ওই পারে, এবং যেই পারে আমরা গিয়ে পৌঁছবো ওই জায়গার নাম হচ্ছে কচুবেড়িয়া ঘাট। এইখানে মাঠে দেখতে পাচ্ছেন লাইন ধরে প্রচুর টুরিস্টের বাস আছে, ডান দিক বাম দিক যেদিকে তাকাবেন এইদিকেও রয়েছে প্রচুর বাস, মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন কিন্তু এখানে আসছে। এই যে দেখুন এক এক করে বাসগুলো সব প্রবেশ করছে এখানে। এই জায়গা থেকে বাঁশের ব্যারিকেড করে দেখতে পাচ্ছেন এইরকম রাস্তা সব ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এখানে পরপর লাইন ধরে 5টা রাস্তা আছে, যেখান থেকে 5টা লাইন যেতে পারবে। এখন এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন,
এইটা হচ্ছে ভেসেলে যাওয়ার লাইন, মানে নদীর এই পার থেকেই এই পরিমাণে কিন্তু লাইন লেগেছে। তাহলে ভাবুন নদীর ওই পারে গিয়ে কেমন পরিমাণে লাইন লাগতে পারে। আর পাশে দেখতে পাচ্ছেন এই যে রোডটা আছে, এটা হচ্ছে বাস লাইন। এখান থেকে কন্টিনিউয়াস প্রচুর বাস আছে, স্টেট বাস, যেগুলো যাওয়া আসা করছে। এই লাইনে এত পরিমাণে ভিড়, টানা 1 ঘন্টার ওপরে হয়ে গেছে খালি লাইন দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। এরকম লাইনের পাশে এরকম ছোটো ছোটো কিছু চায়ের দোকান আছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। মারাত্মক লেভেলের গরম এখানে। এখানে এরকম রাস্তায় চলতে চলতে কিছু জায়গায় দেখবেন না এরকম ভান্ডারও দেওয়া হচ্ছে, যেখানে এরকম বাড়িতে করে খিচুড়ি, তার সাথে চামচও দিয়েছে একটা। প্রচণ্ড খিদেও পেয়েছে, তো এগুলো খেতে খেতে আস্তে আস্তে করে এগোবো সামনের দিকে। ফাইনালি 2.5 ঘন্টা জার্নি করার পর কি দুর্দান্ত অবস্থা। এখন আমরা চলে আসলাম লট 8 জেটি ঘাটে। এটা হচ্ছে 1 নম্বর জেটি ঘাট লট 8-এর মধ্যে। এখন অত্যাধিক ভিড়ের জন্য এখানে কিন্তু আলাদা আলাদা করে টিকিট চেক করা হচ্ছে না, সবাইকে বলে দিচ্ছে হাতে টিকিট রাখতে। মোটামুটি টিকিট দেখালে সঙ্গে সঙ্গে ছাড়। আর এই যে টিকিটটা আছে, টিকিটটা কিন্তু যত্ন করে রাখতে হবে, কারণ এর মধ্যেই আমাদের যাওয়া এবং আসার টিকিট রয়েছে। बजरंग फंक्शन पे चले आए। এখন ফাইনালি লট 8-এর ঘাট থেকে, মানে 1 নম্বর জেটি ঘাট থেকে আমাদের এই যে ভেসেল, মানে এই যে ছোট্ট যে জাহাজটা আছে, সেটা কিন্তু ছেড়ে রওনা হচ্ছে গঙ্গাসাগরের মানে ওই পারের উদ্দেশ্যে। আর তার আগে আপনাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি, দেখুন। মানে প্রথম দিনে যে এত সুন্দর একটা মারাত্মক ভিউ দেখতে পাবো, এত মানুষের জনসমাগম একটা মানে জাহাজের মধ্যে, এরকম ছোট্ট জাহাজের মধ্যে, সেটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি। এখানে নেই করে 1000 মানুষ তো আছেই আছে। আপনাদেরকে নিচেটা একবার ভালো করে দেখাচ্ছি, দেখুন। একদম এই দিক থেকে পুরো নিচের ভিউটা দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কত মানুষ দেখেছেন তো, সবাই এখন বসে আছে। আর এখানে ঠিক রয়েছে দুটো আপার ডেক, একটা রয়েছে ওই সাইডে, একটা রয়েছে এই সাইডে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন এই সাইডে। এখানে আসতে গেলে কিন্তু একটা পারমিশন নিতে হয়, যে কোনো কেউ এখানে আসতে পারে না। এটা হচ্ছে বেশিরভাগ ওই যারা ভিআইপি গেস্ট আছে না, তাদের জন্য। তো আমরা হচ্ছে যে ভিডিওগ্রাফি করছি, যেহেতু আমরা হচ্ছে পারমিশন নিলাম, রিকোয়েস্ট করলাম, সেই জন্য আমরা এই জায়গাতে চান্স পেয়েছি। আর যার জন্য আপনাদেরকে এরকম সুন্দর ভিউটা ওপর থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো আপনারাও যদি গঙ্গাসাগরে এই যে 1ম তারিখ, 2য় তারিখ এবং 3য় তারিখ, এই 3 দিনের মধ্যে আসেন, তাহলে কিন্তু এইরকম সুন্দর ভিউ, এইরকম এত মানুষের সঙ্গে আপনারাও কিন্তু যাত্রা করতে পারবেন এইরকম সুন্দর গঙ্গা নদীর ওপর দিয়ে। আর এখানে এই যাত্রা করাকালীন আপনারা কিন্তু একটা জিনিস দেখবেন, এখানে বেশ কিছু না শীতের পরিযায়ী পাখি আছে, যেসব পাখিগুলো অন্যান্য জায়গা থেকে এখানে উড়ে আসে। এই জিনিসগুলো বেসিক্যালি শীতের সময় দেখতে পাওয়া যায়, যেমনটা আমরা বেনারসে গেলে দেখতে পাই। সেম একই জিনিস এখানে আসলে কিন্তু আপনারা সেই একই জিনিস দেখতে পাবেন। তবে এখানে পাখিদেরকে কাছে ডাকার জন্য একটা খাবার পাওয়া যায়, যার দাম মাত্র 10 টাকা করে নেওয়া হয় প্যাকেট, যার মধ্যে মুড়ি আছে কিংবা ওই যে সেও চানাচুর টাইপের কিছু একটা আছে খাবার, যেগুলো এই পাখিগুলো পছন্দ করে। ওই খাবারগুলো জলের মধ্যে ছিটিয়ে দিলেই যত হাজারে হাজারে সব পাখি দেখবেন কাতারে কাতারে সব ছুটে আসে খাবারগুলো খাওয়ার জন্য। আর এই নদীর এই জায়গাটা কিন্তু বেশ ভীষণ চওড়া, বেশ পার করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, প্রায় 30 মিনিটের কাছাকাছি। আর একই সময় দেখতে পাবেন আমাদের জাহাজের পাশ দিয়ে চলে যাচ্ছে আরও বেশ কিছু ছোট বড় লঞ্চ এবং জাহাজগুলো। এইদিকেও দেখতে পাবেন, এইদিকেও দেখতে পাবেন। আর এই সময় এখানে আশেপাশে দৃশ্য না এতটা মানে সুন্দর, এতটা মনোমুগ্ধকর। জীবনে যদি একবার যদি আসেন গঙ্গাসাগরে, তাহলে এই জিনিসটা আপনাদের কাছে স্মৃতি হিসাবে কিন্তু রয়ে যাবে। এই দিকটা হচ্ছে কাকদ্বীপ, যেই দিক থেকে আমরা রিসেন্ট কিছুক্ষণ আগে আমরা ছেড়ে বেরিয়ে আসছি। এখন আমরা এসে পৌঁছালাম কচুবেড়িয়া ঘাটে। এখানে ঘাটে আমাদের ছোট্ট জাহাজ ঠেকার সাথে সাথে দেখুন কত মানুষের ভিড়, কিভাবে সবাই হুড়মুড়িয়ে সব বেরোচ্ছে। এই নদীটা পার করে যে জায়গাতে আমাদের এখানে আসতে মাত্র সময় লাগতো 20 থেকে 30 মিনিট, সেই জায়গায় সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। এখন ঘড়িতে সময়টা দেখুন, বিকেল 3:49। মানে এত পরিমাণে মানুষের ভিড়, প্রত্যেকটা ঘাটে এইরকম ভেসেল তো পুরো জাম হয়ে গেছে, যার জন্য নদীর মধ্যে কখন থেকে দাঁড়িয়ে আছি। কচুবেড়িয়াতে আসার সাথে সাথে মনে হচ্ছে যেন সত্যি সত্যি এবার গঙ্গাসাগরের মেলার মধ্যে প্রবেশ করেছি। এখানে ঘাটগুলোকে ফুল মালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না, জাস্ট পুরো কী বলবো, অপূর্ব অপূর্ব। আর এখনের সময় এই যে ভিড়, লম্বা ভিড়, এই ভিড় ঠেলে আমরা যে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছবো, ওখান থেকে গাড়ি ধরে যে আমরা গঙ্গাসাগরের যেখানে মেলাটা লেগেছে সেখানে আমরা গিয়ে পৌঁছবো, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। মানে আজকে সারাটা দিন আমাদের খালি ওই পার থেকে এই পারে আসতেই কেটে গেল। एक्सपीरियंस कैसा लगा आप लोगों का? बहुत अच्छा लगा। बहुत इतनी अच्छा। भीड़ है, इतनी भीड़ है कि क्या बता नहीं सकते हैं। और कहाँ से आए हो? हम मुगलसराय से हैं। बनारस। जी सर ये बिहार से आए हैं हम। उधर में भी तो माघ मेला चल रहा है ना, प्रयागराज में? तो चलिए, इलाहाबाद प्रयागराज में चल रहा उधर में भीड़ कैसा है? है वहाँ भी बहुत वहाँ तो अभी हम गए नहीं। अच्छा, अगले साल का बहुत भीड़ था। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, আপনারা এগিয়ে যান।
এখন এসে পৌঁছালাম কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে। এখন সময়টা দেখুন 5:28। ঘাট থেকে এইটুকু আসতে এত সময় লেগেছে, মানে কি যে বলবো না, মাথার যন্ত্রণা হচ্ছে। আর এখন এই সময় আশেপাশের ভিড় দেখুন, পুরো মানুষ চারিদিকে পুরো ঠিক করছে। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, বাসের সামনে অবস্থা দেখেছেন তো, ভিড় দেখুন খালি এই জায়গাতে। এখানে মানুষজনের মুখ থেকে যেটা শুনলাম, এখান থেকে 1 ঘন্টা সময় লাগে বাসে একদম গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড আছে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে। তারপর ওখান থেকে রয়েছে আবার সেই লম্বা লাইন, মানে যেইভাবে আমরা সারাদিন আজকে এইভাবে আসছি, এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেম একই প্রসেস আবার ওখানে গিয়ে ফলো করতে হবে। সেই বেরিয়েছিলাম সকালে, মানে 11টার সময় ছিলাম আমরা কাকদ্বীপে বাসে ওঠার জন্য। কিভাবে মারামারি হুড়োহুড়ি হচ্ছে দেখছেন এখানে। সঙ্গে যাদের বড় লাগেজ আছে তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সব লাগেজ যাচ্ছে বাসের ছাদে। বাসের মধ্যে অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। এইভাবে যে মারামারি ধাক্কাধাক্কি করে যে বাসের মধ্যে উঠতে হবে, এটা কিন্তু কল্পনা করতে পারিনি। বাসও রয়েছে অগাধ, কিন্তু হলে কি হবে, এত পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসছে এখনো এই সময়, কিচ্ছু করার নেই। কত ভিড় জমে গেছে দেখছেন তো। এই কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড পর্যন্ত টোটাল ডিস্টেন্স 40 কিলোমিটারের মতো। পৌঁছতে সময় লেগে যাবে 1 ঘন্টারও বেশি। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 6:41। এখন আমরা স্নেহে পড়লাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এখান পর্যন্ত আসতে এতটাই সময় লেগেছে আমাদের। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আবার সেই কঠিন যুদ্ধ। এই বাস স্ট্যান্ডের পাশেই দেখবেন লাইন ধরে না, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরকারের এখানে অনেকগুলো টয়লেট বাথরুম এখানে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে, একদম বাস স্ট্যান্ডের পাশ লাগোয়া। এবং বাস স্ট্যান্ডের পাশে দেখবেন গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডের সুন্দর একটা এরকম ম্যাপ দেওয়া রয়েছে। এখানে সামনে রয়েছে বাস স্ট্যান্ড। এই জায়গাতে আসার পরে ডান দিকে চলে যাচ্ছে এটা 3 নম্বর গেট, আর বাম দিকে এই যে সোজা রাস্তাটা এটা চলে যাচ্ছে 2 নম্বর গেট হয়ে। মেলা উপলক্ষে গেটগুলো কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে দেখুন, চারিদিকে লাইটই লাইট, দারুণ দারুণ। মন্দির এবং মেলা গ্রাউন্ডে প্রবেশ করার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে, 1 নম্বর থেকে 5 নম্বর গেট পর্যন্ত অনেক গেট আছে, প্রত্যেকটা জায়গা দিয়ে যাওয়া যায়। এর মধ্যে কোনোটা আছে শর্টকাট এবং অনেকগুলো রাস্তা আছে যেগুলো ঘুরে ঘুরে পৌঁছতে হয়। তো আমরা যাচ্ছি 2 নম্বর গেট দিয়ে। এখন যেটা শুনলাম এখানে এসে, এখন নাকি গঙ্গা আরতি হচ্ছে, তো ওটা আমাদের টার্গেট, যেটা ক্যাপচার করতে হবে এবং দেখতে হবে চাক্ষুষ। সেই জন্য আমরা 2 নম্বর গেট দিয়ে যাচ্ছি এখন। এই যে সুন্দর করে গেটটা আছে যেখানে গঙ্গাসাগর মেলা 2026 লেখা আছে। এই সোজা রাস্তা একদম চলে গেছে সমুদ্র তটের দিকে। এই রোডটা দেখুন কত সুন্দর, এত সুন্দর করে লাইট দিয়ে জাঁকজমক করে সাজিয়েছে না, জাস্ট পুরো রাত্রের সময় পুরো মায়াবী লাগছে। গঙ্গাসাগরের পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে চারিদিকে খাবারের এত দোকান রয়েছে না, মেলাতে ঘোরাকালীন মানে খাবারের জিনিসের অভাব নেই। যেটা ইচ্ছে যাবে, যেটা মন চাইবে সেটাই কিন্তু খেতে পারবেন। এই জায়গায় শেষ হচ্ছে লাইটিং এবং এখানেও লেখা রয়েছে গঙ্গাসাগর 2026। এখানে বেশ কিছু এরকম খাবারের হোটেল রয়েছে, তার সাথে এরকম ছোট্ট ছোট্ট কিছু স্টল পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে পুরো ভর্তি। এখান থেকে গঙ্গা জল ভরে নিয়ে যাওয়ার জন্য এরকম দেখুন অনেক রকম ড্রাম বিক্রি হচ্ছে, তার সাথে সব পূজা অর্চনা গঙ্গা আরতির জন্য এরকম দেখুন অনেক রকম ডালি পাওয়া যাচ্ছে এখানে। আর এই দিকের ভিড়টা দেখুন, পাগল করা ভিড়, একদম পাগল করা। এই দিকটা দেখুন, ঠিক মনে হচ্ছে সেই আমাদের মহাকুম্ভ। এখানে গঙ্গাসাগর মেলাতে ঘোরাকালীন এরকম দেখবেন প্রচুর জায়গায় না ভান্ডারা দেওয়া হচ্ছে। মোটামুটি এখানে খিদে পেলে খাবারের কোনো অভাব নেই। ভান্ডারের এই খাবারের স্বাদ কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে খিচুড়ি। আজকে সারাদিনে আমরা ঘুরতে ঘুরতে অনেকবার খেয়েছি, দারুণ খেতে। এখানে এতগুলো ঘাট রয়েছে আর এতটা দূরে দূরে রয়েছে না, বুঝতেই পারছি না কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। আমরা ভুল করে 1 নম্বর দিয়ে চলে আসছিলাম, জাস্ট একটু দেখার মিস্টেকে। যেহেতু রাতের সময় চারদিকে সব লাইটের সব রংচঙে হয়ে আছে, তো যার জন্য বুঝতে পারা যাচ্ছে না। আর এতক্ষণ পর যখন এসে পৌঁছালাম, গঙ্গা আরতি এখন শেষ হয়ে গেছে। যেটা দেখার জন্য আমরা তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ড থেকে আসলাম, সেই জিনিসটাই দেখতে পেলাম না। চারদিকে দেখছেন এরকম সব লাইট দিয়ে না সব রক্ষণাবেক্ষণের কাজ চলছে এখানে। আর এই জায়গাতে ঢেউ দেখুন রাতের সময় কত সুন্দর, জাস্ট পুরো অসাধারণ। এই যে সমুদ্র তটটা দেখতে পাচ্ছেন, এই 1 নম্বর থেকে একদম 5 নম্বরের দিক পর্যন্ত এই জায়গাতে হয় কিন্তু সমুদ্র স্নান। কালকে খুব ভোরবেলাতে চেষ্টা করবো এই জায়গাতে আসার এবং দেখাবো এখানে পুণ্য স্নান কেমন হয় সূর্য ওঠার সাথে। আজকের ডেটে এত লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে এসেছে না, মানে এখানে স্নান করতে আসছে পুণ্য স্নান, যার জন্য এখানে টেন্টে বলুন, এখানে ক্যাম্পে বলুন, এখানে হোটেলে বলুন, এখানে আশ্রমে বলুন না কেন, থাকার অপশন কিন্তু একদমই নেই। সব ক্যাপাসিটি ফুল হয়ে গেছে। যার জন্য দেখুন সমুদ্র তটে এরকম খোলা জায়গার মধ্যে
সব মানুষ কীভাবে ঘুমোচ্ছে, সব চাদর কম্বল সব মুড়ি দিয়ে। তো আজকে আমাদের ভাগ্যে মনে হচ্ছে খুব সম্ভব এইরকমই একটা দৃশ্য রয়েছে। এখানে সমুদ্র তটের পাশে রয়েছে দেখুন মা গঙ্গার ছোট্ট একটা সুন্দর মূর্তি। এখানে চারিদিকে মাইকে এত পরিমাণে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর তার সাথে এখানে এত পরিমাণে মানুষের আওয়াজ, দোকানদানি তো রয়েছে এখানে অগাধ। একটা একটা করে যদি দেখাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো চলুন এখানে কী কী জিনিস রয়েছে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আপনাদেরকে এমনি জুড়ে জুড়ে দেখাচ্ছি, জাস্ট খালি আপনাদের আইডিয়ার জন্য এখানে কী কী জিনিস রয়েছে। এই যে গেটটা দেখছেন এটাই হলো এখানের মেন গেট, যেটা চলে গেছে একদম সোজা কপিলমুনি আশ্রমের দিকে। ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে কপিলমুনির মন্দির। এই কপিলমুনি মন্দির থেকে এই যে মেন যে রাস্তাটা বেরিয়ে আসছে না একদম সমুদ্র তটের দিকে, এই রাস্তার চারিদিকে প্রচুর দোকান রয়েছে। চলুন কিছু কিছু দোকান দেখিয়ে দিই মন্দিরে যাওয়ার আগে। গোপাল সাহা, शीला देवी आपका प्रतीक्षा हमारे चेक कर रहे हैं। www सभी स्थानों को स्वच्छ रखने में चिकित्सा की व्यवस्था की है। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগরের সবথেকে বিখ্যাত কপিলমুনির আশ্রম, যার জন্য এই গঙ্গাসাগর ফেমাস। এই মন্দিরে দর্শন না করা মানে গঙ্গাসাগর ভ্রমণটাই পুরো বৃথা। এখানে শুধু মন্দির নয়, মন্দিরের আশেপাশে চারিদিকে যে পরিবেশটা খুবই সুন্দর। পাশে রয়েছে কপিলমুনি দেবের একটা মূর্তি, তার সাথে একটা বড়নাথের মূর্তি। এই জায়গাতে সারা বছরই কম বেশি কিন্তু প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করতে পারা যায়। আর তার সাথে এখানে কিন্তু নাগা সাধু দেখতে পাওয়া যায়। সেটা কোন জায়গায় দেখতে পাবেন সেটা আপনাদের বলছি। এই যে ঠিক মন্দির আছে, মন্দিরের ঠিক ডান দিকে মানে মন্দিরের দিকে মুখ করে যদি ডান দিকে তাকানো যায় তাহলে এইদিকে দেখতে পাবেন লাইন ধরে মানে একদম মন্দিরের পাশে অনেকগুলো না ছোট ছোট ঘর আছে। এই লাইনেও রয়েছে এবং এই লাইনেও রয়েছে। ওই জায়গাতে লাইন ধরে প্রচুর নাগা সাধুরা থাকে, যাদের সঙ্গে আপনারা কিন্তু সেলফি নিতে পারবেন। কিন্তু একটাই কন্ডিশন, ছবি তুলতে গেলে একটু দেখে শুনে ছবি তুলতে হয়, কারণ কিছু কিছু জিনিস আমাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে ব্যান্ড রয়েছে, যেসব জিনিসগুলো হচ্ছে দেখানো যায় না, বিশেষ করে মানব দেহের কিছু পয়েন্ট। এই জায়গার পেছনে অনেক বড় একটা ইতিহাস রয়েছে, সেটা যদি বলতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এখানে যদি আপনারা এসে আশ্রমে থাকতে চান, মন্দিরের বাম দিকে রয়েছে একটা আশ্রম, আর তার সাথে মন্দিরের যদি ডান দিকে এইদিকে যাওয়া যায়, এইদিকে রয়েছে সবথেকে বিখ্যাত ভারত সেবাশ্রম। তার সাথে আরও অনেক আশ্রম রয়েছে। ইজিলি খুব সহজেই এখানে এসে কিন্তু বুকিং করতে হয়, অনলাইন কিংবা আগে থেকে বুকিং করা যায় না। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে মন্দিরের ডান পাশে দেখবেন না এখানে অনেকগুলো না ভোজনালয় আছে লাইন ধরে। এই যে সামনে রাস্তাটা দেখছেন লাইন ধরে সবগুলো হচ্ছে ভোজনালয়, যেখানে সব হচ্ছে নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। কিন্তু এইদিকে এখনের সময় কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, এরকম ব্যারিকেড করে ঘিরে দিয়েছে। তো ওখানে যেতে হলে এখন মেলার ভেতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এইবারে চলুন এখানে যে মেলা প্রাঙ্গণে যে আসল যে মেলার যে মাঠটা আছে না, যেখানে সব দোকানদানি বসেছে বিভিন্ন কেনাকাটার জন্য, সেইগুলো আপনাদের ছোট্ট ছোট্ট ক্লিপ একটু একটু করে দেখিয়ে দিই। गंगासागर मेला এখন আমরা প্রবেশ করে গেলাম মেলা প্রাঙ্গণের মাঠে। এখানে দেখুন কেনাকাটার জন্য কী কী জিনিস রয়েছে। आपका এখন ঘড়ি কাঁটায় ভোর 5টা বেজে 15 মিনিট আর শুরু হয়ে গেছে অলরেডি মকর সংক্রান্তির পূর্ণ স্নান। এই স্নানটা অবশ্য রাত থেকে শুরু হয়ে গেছে, মানে রাত্রি 3টে সাড়ে 3টের পর থেকে। কিন্তু ওই সময় কিছু দেখাতে পারবো না আপনাদের, সেই জন্য একটু বেলা হওয়ার অপেক্ষা করছিলাম, মানে একটু সূর্যের আলো ফোটার। তো এখন দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে দেখতে। গাদা গাদা মানুষের মানে ভিড় এখানে সমুদ্রের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি 50% মানুষের কিন্তু স্নান হয়ে গেছে অন্ধকার থাকতেই। রাতে যেটা আমি ক্যাপচার করেছিলাম সেটা দেখুন ডিসপ্লের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এত পরিমাণে ভিড়, এত মারাত্মক লেভেলের ভিড় না, এই প্রথমবার গঙ্গাসাগরে ঘুরতে এসে এত সুন্দর একটা এত ভিড়পূর্ণ এইরকম স্নান হচ্ছে দেখলাম। যে জিনিস দেখার জন্য গঙ্গাসাগরে ছুটে এসেছিলাম, এই সারাটা রাত কষ্ট করেছি ঠান্ডার মধ্যে, এত কষ্ট করে কালকে সারাদিনটা জার্নি করেছি, সেই জিনিসটা আজকে সার্থক হয়েছে এই সকালের এই যে পূর্ণ স্নান দেখে। এই যে মকর সংক্রান্তি যে স্নানটা আছে না, এই স্নানটা দেখার পর তাহলে এরপর আর কি কাজ এখানে। তাহলে চলুন এইবারে যাই আমি আমার বাড়ি,
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা।